নমস্কার। রবিমনের প্রযোজনা রবিমন। মাঝে মাঝে মনে হয় রবীন্দ্রনাথকে আমরা যতটা শুনেছি তার থেকে অনেক বেশি অনুভব করেছি। তিনি শুধু শব্দের কবি নন, তিনি বিরতিরও কবি, যেখানে বাক্য থেমে যায়, শুধু অনুভূতি কথা বলতে শুরু করে। এই যে আমাদের মন অস্থির, ক্লান্ত, ভাঙাচোরা, কখনো অকারণ বিষণ্ণ, আবার অনির্বচনীয় আনন্দে আমরা মেতে উঠি। সেই মনের ভেতরেই রবীন্দ্রনাথ বসে থাকেন নীরব হয়ে। গানে, কবিতায়, কথায় আমরা সেই রবীন্দ্রনাথকে স্মরণ করব। কারণ রবীন্দ্রনাথ তো শুধু একজন স্রষ্টাই নন, তিনি রবীন্দ্রনাথ যা লিখে গেছেন আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে তাকে আশ্রয় করেই আমাদের বাঁচতে হয়। তো তেমনই একটি বিষয় নিয়ে আমাদের জীবনে চলার পথে আমরা যা অনুভব করি প্রতি মুহূর্তে, যা আমাদের নিজেদেরকে চালিত করতে সাহায্য করে, বাঁচতে সাহায্য করে, সেটাই কিন্তু রবীন্দ্রনাথের সেই কবিতা, সেই সুর, সেই গান, সেই মন্ত্র। তো আমরা এখানে সেই মনের মানুষের সন্ধান করব। তার জন্য আমরা এখানে একটা খোলামেলা আড্ডায় একটু বসেছি সবাই মিলে। সবাই মানে আমার সঙ্গে এই মুহূর্তে আছেন বিশিষ্ট মনোচিকিৎসক, সল্টলেক মাইন্ডসেটের ডিরেক্টর ডক্টর দেবাঞ্জন পান, যিনি তাঁর অভিজ্ঞতা, বিশ্লেষণ এবং সংবেদনশীল কথায় আমাদের মনের অন্দরের জটিলতাকে সহজ করে তুলবেন। এখানে যেটা আমাদের একটু বাড়তি পাওনা দেবাঞ্জনের কাছে, সেটা হচ্ছে দেবাঞ্জন এখানে কবিতা আবৃত্তিও করবেন। খুব ভালো কবিতা লেখেন দেবাঞ্জন নিজেও। আর আছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী অর্কপ্রিয়া বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রসঙ্গীত যার কণ্ঠে হয়ে ওঠে অনুভবের এক গভীর নদী। তিনি রবি ঠাকুরের গানে ডুব দিয়ে মনের তলদেশ থেকে তুলে আনবেন সেই মণিমুক্ত, যা দিয়ে আমরা আমাদের বাঁচার রসদ খুঁজে পাব। আছেন বিশিষ্ট সুরকার, শিল্পী, বেহালাবাদক, বিদুষী প্রফেসর শিশিরকণা ধর চৌধুরীর সুযোগ্য ছাত্র অম্লান হালদার। অম্লানদা আমাদের সঙ্গে সঙ্গে যাবেন। অম্লানদারও একটা অদ্ভুত মন আছে, যে মনটা একটা অন্য কথা বলে, সেই কথাটা বেহালা সুরে বলে। ঈশান আছে, ঈশান আমাদের রিদিমে থাকবেন, খুব ভালো তবলা বাজান, দীর্ঘদিন ধরে বাজাচ্ছেন। আর আমি সমীর চট্টোপাধ্যায়, আমি আছি এই গোটা ব্যাপারটাকে একটা মালা গেঁথে আপনাদেরকে উপহার দেব। তো আমার মনে হয় যে আমরা আরেকটা কথা আপনাদের বলি। এই যে এখানে আমি যাদের কথা বললাম তারা প্রত্যেকে অত্যন্ত গুণী, অথচ আমার খুব প্রিয় মানুষ। তাই আমি এখানে না ওই আড়ম্বরতা, সাজগোজ, একটা ভীষণ ফর্মাল এই ব্যাপারটা আমরা একটু রাখতে চাই না। যারা ও প্রান্তে আছেন তাদের সঙ্গে আমরা সহজভাবে কমিউনিকেট করতে পারছি না, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে আপনাদের সঙ্গেই যেন আমরা একটু কথা বলছি। সেই জন্যই তোমাকে থামিয়ে দিয়ে একটা কথা বলি। হ্যাঁ, বলো। যে যাকে নিয়ে আলোচনা, হ্যাঁ, তার সামনে বসে আমি লেখালেখি করি ভালো সেটা না বলাই ভালো, বরং ওনার লেখালেখিগুলো বোঝার চেষ্টা করি। না, সেটা বটে। আসলে তিনি তো আমাদের পথ চলার দিশারি, ফলে সেটা নিয়ে তো একটা অন্য কথা হবেই। তাহলে আমরা এক কাজ করি, আমরা পথ চলতে শুরু করি, আমরা ভালো লাগার সেই মন্ত্র উচ্চারণ করি, যেখান থেকে আমরা জীবনের একটা অন্য দিশা খুঁজে পাই। তো আসুন আমি সরাসরি দেবাঞ্জনের কাছেই যাই, যেখানে মৌনতাও কোনো একটা জায়গায়
যেন কথা বলে, জীবনের কথা বলে। হয় না, আমরা দেখবেন কোথাও যেন একটা বলি কথায় কথায় যে নীরবতাই সম্মতির লক্ষণ। তো এই যে সম্মতি, কিসের সম্মতি? আমরা প্রত্যেকেই তো ভালো থাকতে চাই, ভালো রাখতে চাই নিজেকে। তো এই যে মৌনতা, সেই বিষয়ে গুরুদেব রবীন্দ্রনাথ যা বলেন, এবং তার সঙ্গে একজন মনোবিদ হিসেবে ডক্টর দেবাঞ্জন পান। আমি কিন্তু এখানে, দেবাঞ্জন আমার খুব ভালো বন্ধু মানুষ, তাই আমি এখানে তুমি বলবো, তুমি যেভাবে ভাবো সেটা একটু শুনি না, সেটা অনেক বেশি আমাদের পথ চলতে সাহায্য করবে। দেবাঞ্জন। কেন চুপ করে আছি, কেন কথা নাই, শুধাইছ তাই? কথা দিয়ে ডেকে আনি যারে, দেবতারে, বাহির দ্বারের কাছে এসে ফিরে যায় হেসে। মৌনের বিপুল শক্তি পাশে ধরা দিয়ে আপনি যে আসে, আসে পরিপূর্ণতায়, হৃদয়ের গভীর গুহায়। অধীর আহ্বানের অবাহুত প্রসাদের মূল্য হয় চ্যুত। স্বর্গ হতে বর, সেও আনে অসম্মান, ভিক্ষার সমান। ক্ষুব্ধ বাণী যবে শান্ত হয়ে আসে, দৈববাণী নামে সেই অবকাশে। নীরব আমার পূজা তাই, স্তবগান নাই, আর্দ্র স্বরে ঊর্ধ্ব পানে, চেয়ে নাহি ডাকে, স্তব্ধ হয়ে থাকে। হিমাদ্রি শিখরে নিত্য নীরবতা তার ব্যাপ্ত করি রহে চারিধার। নির্লিপ্ত সে সুদূরতা, বাক্যহীন বিশাল আহ্বান। আকাশে আকাশে দেয় টান, মেঘপুঞ্জ কোথা থেকে অবিরত অভিষেকে অজস্র সহস্র ধারে পূর্ণ করে তারে। না কওয়ার না চাওয়ার সেই সাধনায় হয়ে লীন, সার্থক শান্তিতে যাক দিন। দেখো, এখানে রবীন্দ্রনাথ বলেছেন সার্থক শান্তিতে যাক দিন। এ তো সেই মনের অনুভূতি, তাই না? তাই তো। তো আমার মনে হয় যে তোমার একটা উপলব্ধি, মানে মনোবিদের একটা উপলব্ধি। আমি যাব, তার আগে আমি ওই অর্ক আছে আমাদের, অর্কপ্রিয়া, আমি একটু অর্কপ্রিয়ার কাছে একটা গান শুনে নিই, তারপরে বেশ বেশ, আমি সেটাই তোমার ভালো। কাছে যাব। সেটাই যে এই যে মনের উপলব্ধির কথা, যে কথা রবীন্দ্রনাথও বলেছেন, সেই কথা একজন মনোবিদ কিভাবে বলেন। অর্কপ্রিয়া, তুমি একটা গান শোনাও আমাদের। দেখাতে পারিনে কেন প্রাণ খুলে গো তারে, দেখাতে পারিনে কেন প্রাণ, কেন বুঝাতে পারিনে হৃদয় বেদনা, দেখাতে পারিনে কেন প্রাণ খুলে গো।
হ্যাঁ, এবার মনোচিকিৎসক দেবাঞ্জন পান, ডক্টর দেবাঞ্জন পান, তুমি বলো যে তোমার সেই উপলব্ধি যেখান থেকে আমরা অর্কর গানের আগে যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকে শুরু করো। তার আগে দুটো ছোট্ট লাইন বলে নিই আরো, হ্যাঁ, মানে লোভ বলো না, সামলাতে please। পারছি না। বলো। অশ্রু নদীর সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে, নিজের হাতে নিজে বাঁধা, ঘরে আধা বাইরে আধা, বাহ, এবার ভাষায় সন্ধ্যা হাওয়ায় আপনারে। বাহ, 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 চমৎকার। এই আবহে যেটা বলার সেটা হচ্ছে, আবার সেই রবি ঠাকুরই চলে আসেন, ওরে দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে আহা, দে আমারে অবসর। এত কোলাহল চারদিকে, তাই তো সমীর? একদম একদম। সেখানে কিছু স্বেচ্ছা নির্বাসন কিন্তু জরুরি, আত্মস্থ হওয়ার জন্য, নিজের গহীনে ডুব দেওয়ার জন্য, নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য। স্নায়ু মনোবিজ্ঞানের জায়গা থেকেও যদি ভাবি, মৌনতার প্রয়োজন মস্তিষ্কের জন্য কিন্তু অপরিসীম। প্রচুর স্ট্রেসে যেমন আমাদের মস্তিষ্কের মধ্যে সেই প্রচুর কর্টিজল জমতে শুরু করে, একটা ময়লার মতো, সেখানে এই মৌনতা একটা যেন রিসেট বাটন, আমাদের সেই পরিষ্কার করে আবার নতুন করে শুরু করতে সাহায্য করে। শুধু তাই নয়, যখন আমরা নিশ্চুপ থাকি, মৌন থাকি, তখন আমাদের মস্তিষ্কের মধ্যে যেটা সবচেয়ে বেশি ক্রিয়াশীল থাকে সেটা হচ্ছে একটা নেটওয়ার্ক, যেটাকে আমরা বলি ডিএমএন, ডিফল্ট মোড নেটওয়ার্ক। তো আমরা যখন মৌন থাকি তখন স্বচ্ছন্দ সাবলীল যে ভাবনায় মন ঘুরে বেড়ায় সেটা ডিএমএন নেটওয়ার্কে। কেননা আমি তখন খুব মন দিয়ে কোনো কিছু ফোকাসড মোডে কাজ করছি না। আর শুনলে অবাক হবে যে আমাদের এই জীবনের পথ চলার ক্ষেত্রে নানান কিছু সমস্যা, যার কোনো সমাধান হয়তো খুঁজে পাচ্ছি না, আমাদের কিন্তু ডিএমএনের সময় আমরা সেই সমাধান খুঁজে বের করে ফেলতে পারি। আবার শুধু তা নয়, এই যে ডিএমএন, ডিফল্ট মোড নেটওয়ার্ক, তার মধ্যেই কিন্তু অনেক সময় লুকিয়ে থাকে বেশ কিছু অজানা সৃজনশীলতার অঙ্কুর। কাজেই মৌন থাকা কতটা জরুরি বুঝতেই পারছো। ভারী চমৎকার। আসলে আমরা নানা ক্ষেত্রে এক একটা শব্দের তো এক এক রকমের চেহারা, এক এক রকমের চরিত্র থাকে, আর সবটা যে আমরা বুঝতে পারি, জানতে পারি, দেখতে পারি তাও নয়, এটা অনুভবের। এইভাবে কখনো মৌনতা নিয়ে ভাবিনি, কিন্তু যেভাবে তুমি বললে চমৎকার। এবার আমরা দ্বিতীয় পর্বে, দ্বিতীয় পার্টে যাব। অ্যাকচুয়ালি আমি পার্টটি বলি এটা কেন, এটা যেন আসলে তোমার সঙ্গে বসা মানে কোথাও যেন একটা অদ্ভুত শিক্ষাও হয়, অনেক না জানা যেন জানতে পারি। আমার আমিও শিখছি না, কেননা রবীন্দ্রনাথকে তুমি যেভাবে পড়েছো দেখেছো, আমি আর কতটুকু জানি না গো। আমার ভীষণ মনে হয় যে এই যে এত বিপুল পৃথিবী, এই পৃথিবীর মধ্যেও কোথাও যেন কখনো কখনো একা মনে হয়। আমরা প্রায় প্রত্যেকেই যেন কোথাও গিয়ে একটা একা। এই যে একাকিত্ব, আচ্ছা এই একাকিত্ব আমাদের এই যে আজকে আড্ডার একটু দ্বিতীয় পর্যায়ে হোক, হ্যাঁ, এটা নিয়ে একটু তোমার সঙ্গে কথা বলি। আমার যেন মনে হয় যে দেখো, এটা তো আজকের নয়, সেই কবে বৈষ্ণব পদাবলীতেও চণ্ডীদাস লিখেছিলেন যে এত লোকের মাঝখানেও রাধা কোথাও যেন একা। হ্যাঁ, ওই বসিয়া বিরলে শুনো হে একলে, না শুনে কাহারও কথা, এত কোলাহল কিন্তু কোনো কথা কানে যাচ্ছে না। তো এই যে একাকিত্ব, এই একাকিত্ব তো আমাদের জীবন। এই প্রত্যেকটা মানুষ কোনো না কোনো জায়গায় একা। সেই একাকিত্বের, এটা কি শূন্যতা
একটা অপূর্ণতা, অপূর্ণ শূন্যতার জায়গা দিয়ে আমরা নিজেদের জীবনটাকে চালিত করি, নাকি এই একাকিত্ব কখনো কখনো ধরো কৃষ্টি বা সৃষ্টির কোনো একটা পরিপূরক হতে পারে? এটা আমার কাছে বারবার মনে হয়। তোমাকে যখন এখানে পেলামই এই আড্ডাতে, আমার মনে হয় যে তোমার ভাবনাতে, ধরো একজন কবি দেবাঞ্জন বা একজন মনোচিকিৎসক ডক্টর দেবাঞ্জন পান, তার কাছে একাকিত্ব কিভাবে ধরা দেয়? শুনলে অবাক হবে সমীর, আজকে বহু জায়গাতেই আমাদের ঘরোয়া আলোচনা বলো বা আমাদের প্রফেশনাল পরিবেশেও অনেক সময় এই কথাটা উঠে আসে যে এই যে একাকিত্ব, এটা কি কোনো সমস্যার? এখন কথা হচ্ছে কি যে একাকিত্ব হচ্ছে একটা ভিড়ের মাঝেও বিচ্ছিন্নতার একটা অনুভব। এটা কিন্তু আজকের পৃথিবীর জন্য একটা ভীষণ জটিল, দুরূহ একটা সমস্যা। এতটাই গভীর যে তুমি শুনলে অবাক হবে, পৃথিবীর একটি উন্নত দেশে সেখানে শুধু এই একাকিত্বের জন্য একটা মিনিস্ট্রি রয়েছে, মন্ত্রক, এবং তার জন্য দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী পর্যন্ত রয়েছেন। কেন? তার মানে এই যে একাকিত্ব, এটা কিন্তু ক্রমশ আর খুব সাধারণ একটা বিচ্ছিন্নতার জায়গাতে নেই, সেটা কোথাও গিয়ে একটা সমস্যার আকার নিচ্ছে। তাহলে সেখানে আমাদের প্রথম পরিষ্কার থাকতে হবে একটা জায়গাতে, যে স্বেচ্ছায় একা থাকা, মানে একটু আগে আমরা মৌনতা নিয়ে আলোচনা করেছি, আমি স্বেচ্ছা নির্বাসন নিয়ে নিজেকে একটু আলাদা করে রেখেছি, সেটা আর একাকিত্ব দুটো কিন্তু এক জিনিস নয়। রাইট। অনেক সময় আমরা নিজেদের মতো সময় কাটাতে চাই, নিজেদের শখ মেটানোর জন্য, নিজেদের যেগুলো সৃজনশীলতা সেগুলোর অনুসন্ধান করার জন্য। কিন্তু যেখানে একাকিত্ব আমাদের মনোবিজ্ঞানের জায়গা থেকে একটা সমস্যার জায়গা, সেটা হচ্ছে এমনই এক গভীর বিচ্ছিন্নতার অনুভূতি যেখানে মানুষ নিজেকে আরেকটি মানুষের থেকে আলাদা, বিচ্ছিন্ন এবং অসম্পৃক্ত মনে করে। এই একই অনুভূতি এমনকি একই ছাদের নিচে বাস করা দুটো মানুষের মধ্যেও আসতে পারে, সেটাও একাকিত্ব। আর সত্যি কথা বলতে গেলে এই একাকিত্বের প্রভাব কিন্তু খুব সুদূর প্রসারী। কীরকম? এটা অবসাদ বাড়িয়ে তুলতে পারে, বিভিন্ন মানসিক ও শারীরিক সমস্যা আসতে পারে, এছাড়াও এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও কমিয়ে দিতে পারে। আমরা কোভিডের সময় সেটা বুঝতেও পেরেছি। অর্থাৎ একাকিত্ব শুধু একটা অনুভূতি নয়, এটা শরীর ও মনের ওপর সমানভাবে প্রভাব ফেলে। এখানেই সাহসের প্রসঙ্গটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমাদের জীবনে বহু ক্ষেত্রে এই একাকিত্ব কাটানোর জন্য অনেক ধরনের সাহসের প্রয়োজন হয়। আমরা পরে প্রয়োজন বুঝলে সেই আলোচনাতে আসব। কিন্তু এখন যদি আমাদের বলতে হয় যে একাকিত্বকে কি আমরা গ্রহণ করব না বর্জন করব, সেখানে বুঝতে হবে যে স্বেচ্ছা নির্বাসন নয় যে একাকিত্ব, সেই একাকিত্ব কিন্তু তোমার আমার জন্য ভালো নয়। কেননা মানুষ ওইভাবে কিন্তু পৃথিবীতে বেঁচে থাকবে বলে তৈরি হয়নি। অর্থাৎ আমরা সমাজবদ্ধ জীব, বেঁধে বেঁধে থাকা রাখা, এটাতেই কিন্তু জীবন। বাহ, এই শঙ্করবাবু একটা কবিতা বলেছিলেন জানো, এই মুহূর্তে মনে পড়ছে একটা, আয় আমরা বেঁধে বেঁধে থাকি। তাই তো, মানে এইটা বোধহয় আজকের পৃথিবীতে ভীষণ জরুরি। তাদের সবাই, মানে আমরা তো প্রতি মুহূর্তে বলি একদম যে কোঅপারেটিভ লিভিং, সবাইকে নিয়ে, এটার গুরুত্ব অপরিসীম। আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে আমরা কিন্তু নিজেদের অনেক বিপদের ঝুঁকির মধ্যে নিয়ে যাচ্ছি, শারীরিক এবং মানসিকভাবে। ফাইন, খুব 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 ঠিক কথা। দেখো, যদি আমরা শুনতে পারি যে নিজের মনের সেই ক্ষীণতম শব্দ যদি আমরা ছুঁতে পারি, নিজের ভেতরের যে লুকিয়ে থাকা মানুষটাকে
যে মানুষটা সবসময় একাকিত্ব বোধ করে, যে মানুষটা সুখে হাসে দুঃখে কাঁদে, আমি কে আর কি, আমার ভেতরের আমি কে। তাহলে তো সেইটা একাকিত্ব কোথাও যেন আমারই পরিপূরক হয়ে যায়, মানে আমারই সহোদর কেউ থাকে, সেটার অভিশাপ থাকে না, যেটা তুমি বলছিলে। তো আমার এই মুহূর্তে রবীন্দ্রনাথ, আবার সেই রবীন্দ্রনাথ, মানে এই মানুষটা যা করে দিয়ে গেছেন না প্রতি মুহূর্তে। আমি আবার একটু অর্কর কাছে চলে যাব, অর্কপ্রিয়ার কাছে একটু ভীষণ শুনতে ইচ্ছে করছে। না ঠিক আছে। ওই যেখানে ওই গানটি, ওই দিবস ও রজনী, আহা, হ্যাঁ, আমি যেন কার আশায় আশায় থাকি। অপূর্ব। হ্যাঁ, অর্ক, তুমি ওই গানটি গাও না প্লিজ। দিবস ও রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আঁখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই, সদা মনে হয় যদি দেখা পাই। চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই, সদা মনে হয় যদি দেখা পাই। কে আসিছে বলে চমকিয়ে চাই, কাননে ডাকিলে পাখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে। ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপন পাশে। জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে। ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপন পাশে। এত ভালোবাসা
ব্যাকুল আবেগে তাহারে জানিবে তাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। একটি কবিতার পংক্তি হয়ে, একটি অদৃশ্য হাত হয়ে, যে হাত বলে তুমি একা নও। এই প্রসঙ্গে তোমার একটি কবিতা শুনতে ইচ্ছে করছে। মানে ধরো যেখানে সেই একা নও কেউ আছে। আসলে এই কবিতাটা না রবি ঠাকুরের যতবার পাঠ করি মনে হয় যেন অন্য কোথাও ট্রান্সপোর্ট করে দিচ্ছেন সেই দিন, সেই দুপুরবেলাটা, সেই মুহূর্তটাতে। বাহ, তা আমরা ওই ছবিটা আঁকার চেষ্টা করি, আমি জানি না কতটা পারবো। প্লিজ। মনে পড়ছে সেই দুপুরবেলাটি, ক্ষণে ক্ষণে বৃষ্টিধারা ক্লান্ত হয়ে আসে, আবার দমকা হাওয়া তাকে মাতিয়ে তোলে। ঘরে অন্ধকার, কাজে মন যায় না। যন্ত্রটা হাতে নিয়ে বর্ষার গানে মল্লারের সুর লাগালেন। পাশের ঘর থেকে একবার সে কেবল দুয়ার পর্যন্ত এলো, আবার ফিরে গেল, আবার একবার বাইরে এসে দাঁড়ালো, তারপরে ধীরে ধীরে ভিতরে এসে বসল। হাতে তার সেলাইয়ের কাজ ছিল, মাথা নিচু করে সেলাই করতে লাগলো। তারপরে সেলাই বন্ধ করে জানলার বাইরে ঝাপসা গাছগুলোর দিকে চেয়ে রইল। বৃষ্টি ধরে এলো, আমার গান থামল। সে উঠে চুল বাঁধতে গেল। এইটুকু ছাড়া আর কিছুই না। বৃষ্টিতে, গানেতে, অকাজে, আঁধারে জড়ানো কেবল সেই একটি দুপুরবেলা। ইতিহাসে রাজা বাদশার কথা, যুদ্ধবিগ্রহের কাহিনী সস্তা হয়ে ছড়াছড়ি যায়, কিন্তু একটি দুপুরবেলার ছোট একটি কথার টুকরো দুর্লভ রত্নের মতো কালের কৌটোর মধ্যে লুকোনো রইল। দুটি লোক তার খবর জানে। আহা আহা, কি বললে তুমি! কি অদ্ভুত একটা ছবি পেলাম জানো। এটা সম্ভবত লিপিকার। হ্যাঁ, লিপিকার তো একটি দিন মানে অসম্ভব একটা ছবি ফুটে উঠলো আমাদের, যেখানে মনেই হলো যে কোনো জায়গায় একা থেকেও বোধহয় আমরা একা নই। আমাদের যেন মনে হয় যে সেই দুপুরবেলাগুলোই যেন আমাদের জীবনে বারবার ফিরে ফিরে আসুক। সন্তোষবাবুর একটা বই ছিল, সন্তোষ কুমার ঘোষের, সন্তোষ কুমার ঘোষের শ্রীচরণসু মাকে শেষ নমস্কার। ওখানে একটা লাইন আছে, যখনই একা তখনই অনেকে। একদম ঠিক, একদম ঠিক। একটা রবীন্দ্রনাথের গান শুনি। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, শুধু আলো আধারে,
অশেষ বাসনা লয়ে ভাঙা বল, অশেষ বাসনা লয়ে ভাঙা বল, প্রাণপণ কাজে পায় ভাঙা ফল, ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, ভাবকে দে মরে ভাঙা ভাষা, হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধোখানি কথা সঙ্গ নাহি হয়, হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধোখানি কথা সঙ্গ নাহি হয়, লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে, লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে, শুধু আধোখানি ভালোবাসা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, শুধু আলো আঁধারে, শুধু আলো আঁধারে, কাদা আশা, শুধু যাওয়া। অশেষ বাসনা লয়ে ভাঙা বল, প্রাণপণ কাজে পায় ভাঙা বহল, ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, ভাব কেঁদে মরে ভাঙা ভাষা। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি দাম্ভিকতা, এটা আমি অন্তত ফিল করেছি বেশ কিছু ক্ষেত্রে। দেখো, তুমি যা, এটা আমার উপলব্ধি, আমার মনে হয় যখন আমরা একটা আয়নার সামনে দাঁড়াই, তখন আমাদের কল্পনার আমিকে যেন দেখতে চাই। সেই কল্পনার আমি আর বাস্তবের আমি, তার মাঝখানে যে ফারাক, যে দূরত্বটা থাকে, সেই দূরত্বটা কখনো বুঝতে পারি, কখনো পারি না। যদি সেটা সাধ্যের কাছাকাছি হয়, তখন তার প্রতি একটা দাম্ভিকতা, একটা দম্ভ কোথাও যেন একটা তৈরি হয়। এটা মানুষের একটা প্রবৃত্তি আমি দেখেছি। আবার আমি দেখি যে এই যে দাম্ভিকতা, এই দাম্ভিকতাটা কোথাও একটা অহংকারের যেন পরিপূরক হয়। মানুষ এটা ভুল করে, আমার তো অন্তত মনে হয়। কেন তোমাকে আমি বলি, এই অহংকার কোনো একটা জায়গায় আমার মনে হয়েছে যে মানুষের অহংকারটা তার আত্মবিশ্বাস, কনফিডেন্স, কোথাও একটা আমার মনে হয়। কোন জায়গাটার থেকে মনে হয়? আমার মনে হয় আবার সেই রবীন্দ্রনাথে চলে যাই। ধরো, যেখানে রবীন্দ্রনাথ বলছেন না যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। মানে দেখো, আমি যদি চোখ না মেলতুম তাহলে কিন্তু পূবে পশ্চিমে আলো জ্বলে উঠত না। এটা কি দাম্ভিকতা? না, এটা কোথাও একটা, এটা অহংকার। এই অহংকারটা কোন জায়গায়? রবীন্দ্রনাথ আবার বলছেন, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তাহলে তুমি আমাকে বলো যে এই যে অহংবোধ মানুষের মধ্যে, এই যে অহংকার আর এই যে দাম্ভিকতা, দুটো কি একে অপরের পরিপূরক? নাকি দাম্ভিকতাটা আমাদের জীবনে চলার পথে কোথাও প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়? নাকি দাম্ভিকতারও একটু প্রয়োজন আছে? না 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 সমীর, সত্যি বলতে কি, আজকের পৃথিবীর প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি আমরা ভাবি, তাহলে দাম্ভিকতা নিয়ে আলোচনা করবার ভীষণ প্রয়োজন আছে। আচ্ছা, আমরা সেটাতে তো আসবো, আমি যতটুকু আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে। কিন্তু তার আগে একটা ছোট্ট কবিগুরুরই
একটা পাঠ করিনি কবিতা? হ্যাঁ, বেশ বেশ বেশ, চমৎকার। আছে তোমার বিদ্যেসাধ্যি জানা, আছে তোমার বিদ্যেসাধ্যি জানা, রাজত্ব করা এ কি তামাশা পেয়েছো? জানিস না কেটা আমি? ঢের ঢের জানি, ঢের ঢের জানি। হাসিস নে মিছে, যা যা, সব আপন কাজে, যা যা, যা আপন কাজে। খুব তোমার লম্বা চওড়া কথা, নিতান্ত দেখি তোমায় কৃতান্ত ডেকেছে। দেখো, তোমার ভালো কিছু গুণ তোমার নিজের আত্মশ্লাঘার বিষয় হতে পারে। ঠিক। সেটা কখনোই সেটা হচ্ছে কনফিডেন্স, সেলফ এস্টিম, আত্মবিশ্বাস। কিন্তু সেটা যখন একটা নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করে যায়, তখন সেটাই কিন্তু একটা অহমের যে বেড়াজাল, সেখানে যেন আটকে ফেলে। সেটা কিন্তু তখন আর সাধারণ আত্মবিশ্বাসের জায়গায় থাকে না, সেটাই কিন্তু অহংকার এবং দম্ভ। কোথায় গিয়ে যে এই দুটোর মধ্যে যে সামান্য যে হয়তো পার্থক্যের জায়গাও আছে, সেটাও যেন কোথাও গিয়ে বিলীন হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি, যে ঔদ্ধত্য, দাম্ভিকতা, সেটা এমন একটা ধরনের চরিত্র বৈশিষ্ট্য যে আমরা যারা সারাদিন মানব চরিত্র এবং এটা নিয়েই আমাদের চিকিৎসা, সেখানে আমরা ভুরু কুঁচকে ভাবতে বাধ্য হই, কী হলো, বাইপোলার নয় তো? বাইপোলার বলে একটি সমস্যা আছে, নিশ্চয়ই কাগজে লেখা লিখি হয়, অনেকেই জানেন। সেখানে ওই রকম প্রচুর দাম্ভিকতা থাকে। আবার ধরো এক ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, সেখানেও অনেকটা সেরকম, শুধু আমি 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 আমি। এবং সবচেয়ে মজার কথা, এই যাদের নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, তারা এতটাই বেশি নিজের জগতে, নিজের ভালো মন্দ সেটা নিয়ে তারা ব্যস্ত, যে তারা কখন নিজেদেরকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে নিজেরাই বুঝতে পারে না। তারা একাকিত্বে ভোগে। আবার যেহেতু তাদের জগতে অন্য কারোর কোনো প্রশংসা নেই, তার কোনো স্থান নেই, অ্যাপ্রিসিয়েশন নেই, সেজন্য তারাও তাদের সম্যক দূরত্বে রাখতে পছন্দ করে। অর্থাৎ আদতে ওই মানুষগুলো খুব একা। আচ্ছা, সত্যি কথা বলতে কি, তুমি নিজে একটু ভাবো, তোমার বাড়ি কোথায়? তুমি কি বলবে? ওই অমুক পাড়ায়, ওই ওয়ার্ড নাম্বার অমুক। বেশ, আরেকটু বড় করে যদি ভাবি, এই শহরে থাকো তুমি। আচ্ছা, আরেকটু বড় করা যাক, এই দেশ, এই পৃথিবী। তাহলে যখন তুমি কোথায় তোমার অ্যাড্রেসটা দিয়ে শুরু হলো, সেখান থেকে কোথায় আমরা এলাম? অর্থাৎ ড্রোন শট করে যদি আমি দেখি, তাহলে কি নিজেকে খুঁজে পাওয়া যাচ্ছে? তুমি কে ভাই? আমি মাঝে মাঝে বলি, খুব দাম্ভিকতা নিয়ে যারা আসেন, আমি বলি, দাদা, কোনো একটি আকাশে অল্প আলো আছে, একেবারে অন্ধকার আকাশ হলে হবে না, একটু ছাদে যান। ছাদে গিয়ে কোনো কোনো দিন দেখা যেতে পারে একটা একটা খুব হালকা একটা ছায়া ছায়া একটা ব্লারি ইমেজ। ওটা একটা গ্যালাক্সি, জানো, একটা স্পাইরাল গ্যালাক্সি। গ্যালাক্সি অনেক ধরনের হয়, তো ওটা হচ্ছে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি। আমরা তো সৌরজগতের বাসিন্দা, এবং তুমি যদি ওটাকে দেখতে পাও, জানবে ওখান থেকে আলো আসার অন্তত 2 মিলিয়ন আলোক বর্ষ পেরিয়ে সেই আলো এসেছে, তবে তুমি তাকে দেখতে পাচ্ছ। অর্থাৎ হোমোসেপিয়ান্স তখন পৃথিবীতে আসেনি। তুমি কে ভাই? তোমার দাম্ভিকতা সাজে? এই অপূর্ব একটা জীবন,
সেই মুহূর্তে তুমি সেই জীবনটাকে নিয়ে এই পৃথিবীর রূপ, রস, গন্ধ, স্পর্শ তুমি অনুভব করতে পারছো। এটাই সবচেয়ে বড় নয় কি? দাম্ভিকতার কোনো জায়গা নেই। অ্যাকসেপ্টেন্স মানে গ্রহণ। দেখো, মানুষের জীবনের সবচেয়ে কঠিন কাজ সম্ভবত লড়াই করা নয়, মেনে নেওয়া। এই যে অ্যাকসেপ্টেন্স, এই শব্দটা যতটা সহজ, তার ভিতরের যাত্রাটা ততটাই গভীর এটা এবং কঠিন। কঠিন, এটা আমার মনে হয়। আমরা প্রত্যেকেই কখনো কোনো না কোনো জায়গাতে এসে, কোনো না কোনো পর্যায়ে এসে অস্বীকার করি যে নিজের কষ্টকে, মানে কোথাও যেন আমরা একটা লুকিয়ে রাখতে চাই। কেন না? ও কি ভাববে, ও আমাকে গ্রহণ করবে তো, অর্থাৎ আমি গুরুত্ব পাবো তো। তো এই যে গ্রহণযোগ্যতা, এটা প্রত্যেকটা মানুষ চায়। আমি জানি না যে এটা মননগত দিক থেকে, মানসিক দিক থেকে, একজন মনোচিকিৎসক হিসেবে আসলে তোমাকে আমি এই কথাগুলো কেন বলছি জানো? আমি তোমাকে দেখেছি তো, তোমার অনেক সেমিনার আমি শুনেছি, অনেক রুগীকে তুমি যেভাবে হ্যান্ডেল করেছো আমি দেখেছি। তোমার কাছে না অনেক একটা দিশা পাওয়া যায়। আমার কাছে, আমি যে কারণে কথাগুলো বলতে চাইছি, এই সমস্যাগুলো বোধহয় আপনাদেরও, মানে যে 5 জনের মাঝে আছেন, 3 জনের সঙ্গে কথা হচ্ছে, আপনি কোথাও যেন একটু আলাদা হয়ে গেছেন। বাড়িতে এসে চিন্তা করছেন, আমার অস্তিত্ব কি বিপন্ন হলো, আমাকে কি মানুষ গ্রহণ করছে না। এটা তার জীবনে চলার পথে, জীবনের উন্নতির পথে কতটা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। তুমি কি বলো? অ্যাকসেপ্টেন্স বা গ্রহণ, এটা না একটা খুব মহার্ঘ শব্দ সত্যি বলতে কি। এবং মনোবিজ্ঞানের দিক থেকে যদি আমি ভাবি, তাহলে এটা একটা অন্যতম সার্ভাইভাল টুল। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাকসেপ্টেন্স কিন্তু নিঃশর্ত সমর্পণ নয়। অ্যাকসেপ্টেন্স হলো সচেতনভাবে এবং বিচারের চশমাটা না পড়ে তোমার মনের মধ্যে তৈরি হওয়া যে আনকমফোর্টেবল অনুভূতি বা যে কষ্টদায়ক স্মৃতি, সেগুলোকেও একটু জায়গা ছেড়ে দেওয়া, তাদের বসার জন্য, তাদের থাকার জন্য। কেন জানো? তার কারণ এই যে আমাদের নিরেট এই যে জায়গাটা, সেটা কিন্তু নিরেট নয়। মস্তিষ্ক আমাদের সব স্মৃতি মনে রাখে, আর বিশেষ করে সেই স্মৃতিগুলো আরও বেশি করে যে স্মৃতিগুলোর গায়ে বিষাদের ধুলো জমে। তুমি এমন কোনো সম্মার্জনীর সন্ধান দিতে পারো যেগুলো ওই মন খারাপের ময়লাগুলোকে ঝেড়ে পরিষ্কার করতে পারে? এমনকি আজকের এই এআই সমৃদ্ধ যে উন্নত পৃথিবী, তাও কি পারে যে তোমার যা বঞ্চনার স্মৃতি, যা কষ্টের স্মৃতি, দুঃখের স্মৃতি, না পাওয়ার কষ্ট, এবং সেইগুলোকে কেন্দ্র করে তৈরি হওয়া যা আবেগ, অভিজ্ঞতা, যেগুলো ঠিক তোমার মনের মধ্যে একটা জায়গায় কিন্তু জমা হয়ে রয়েছে স্মৃতির সিন্ধুকে, সেখান থেকে পুরোপুরি সেটাকে ডিলিট করে দেওয়া সম্ভব নয়। কাজেই আমাদের সহাবস্থান করা শিখতে হয়। খুব কঠিন কাজ, এবং শুনলে অবাক হবে যে এটার জন্য একটা বিশেষ মোড অফ থেরাপি পর্যন্ত রয়েছে, যেটাকে বলা হয় অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি। একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি, যে আমাদের
স্থবিরতা তো জীবন নয়। আমি যদি খুব ওই পুরনো স্মৃতির জায়গায় নিজেকে আবদ্ধ করে রাখি, তাহলে কিন্তু আমার চলাটা স্লথ হয়ে যাবে, তাই তো? অথচ চরৈবেতি জীবন, ঠিক তাই তোমাকে এগোতে হবে। ঠিক। আর এগোতে গেলে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাকসেপ্ট্যান্স। দেখো, রবীন্দ্রনাথও কত বছর আগের মানুষ। তিনি ওই অ্যাকসেপ্টেন্স, এই গ্রহণযোগ্যতা, গ্রহণীয়তা, এটা নিয়ে কত কিছু বলে গেছেন তার তার কবিতা। কারণ উনি কোনো একটা যুগের মানুষ নন। ঠিক, একদম তাই। ফলে আহ, কত গান লিখে গেছেন, কত কবিতা লিখে গেছেন, যার মধ্যে দিয়ে আমরা সব অন্ধকার হয়ে গেলেও একটা দূরে কোথাও যেন একটা আলোকরেখা দেখতে পাই, যেটা আমাদের তাড়িত করে সেখানে পৌঁছনোর, যে আমরা সেখানে যেন নিজেকে পৌঁছে নিতে পারি। আছে দুঃখ, আছে আহা। মৃত্যু। তো আমার এই মুহূর্তে এই তোমার কথা শুনে আমার ভীষণ মনে হয় যে ওই রবি ঠাকুরের ওই গানটি আছে না, ওই আমার সকল রসের ধারা, হ্যাঁ, কিংবা ধরো সব থেকে মানে খুব জনপ্রিয় এবং এক্ষুনি আপনাদেরও গুনগুন করে নিশ্চয়ই গাইতে ইচ্ছে করছে, ওই আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। এটাও তো একটা গ্রহণযোগ্যতা, এটাও তো একটা সকলের মাঝে তাই তো। কোথাও। তো অর্কপ্রিয়া, তুমি তোমার মতো করে, মানে এই দুটি গানই যে তোমাকে মধ্যে একটি গাইতে হবে তা নয়, তোমার মতো করে এই যে গ্রহণযোগ্যতা, দেবাঞ্জন যেটা বললেন, বা যেটা রবি ঠাকুর তার এত গানে এত কথায় যেটা বলে এসেছেন, তুমি একজন রবি ঠাকুরের গান গাইছো এতদিন ধরে, তোমাকেও তো কোনো না কোনো জায়গায় রবি ঠাকুর বলেন যে এই গানটা যেন সেই কথাটাই বলে। তো তুমি তেমন একটি গান গাও না, আমাদের একটু শোনাও না। সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস নয়ন দ্বারে? সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস? ডাক না রে তোর বুকের ভিতর, নয়ন ভাসুক নয়ন ধারে। সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস?
যখন নিবে আলো আসবে রাতি, হৃদয়ে দিস আসন পাতি রে, আসবে সে যে সঙ্গোপনে বিচ্ছেদেরি অন্ধকারে, সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস? তার আশা যাওয়ার গোপন পথে, সে আসবে যাবে আপন মতে, তার আশা যাওয়ার গোপন পথে, সে আসবে যাবে আপন মতে, তারে বাঁধবে বলে যে করো পণ, সে থাকে না, থাকে বাঁধন রে, সেই বাঁধনে মনে মনে বাঁধিস কেবল আপনারে, সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস? নয়ন দ্বারে, সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস? অধিক কিছু নেই গো, কিছু নেই, কিছু নেই, যা আছে তা এই গো, শুধু এই, শুধু এই। যা ছিল তা শেষ করেছি একটি বসন্তেই। আজ যা কিছু বাকি আছে সামান্য এই দান, তাই নিয়ে কি রচি দিব একটি ছোট গান? একটি ছোট মালা তোমার হাতের হবে বালা, একটি ছোট দুল তোমার কানের হবে দুল, একটি তরুলতায় বসে একটি ছোট খেলায় হারিয়ে দিয়ে যাবে মোরে একটি সন্ধেবেলায়। অধিক কিছু নেই গো, কিছু নেই, কিছু নেই, যা আছে তা এই গো, শুধু এই, শুধু এই। ঘাটে আমি একলা বসে রই, ওগো আয়, বর্ষা নদী পার হবি কি ওই, হায় গো হায়। অকুল মাঝে ভাসবি কে গো ভেলার ভরসায়, আমার তরি খান সইবে না তুফান,
তবু যদি লীলা ভরে চরণ করদান, শান্ত তীরে তীরে তোমায় বাইব ধীরে ধীরে, একটি কুমুদ তুলে তোমার পরিয়ে দেব চুলে। ভেসে ভেসে শুনবে বসে কত কোকিল ডাকে, কুলে কুলে কুঞ্জ বনে নিপের শাখে শাখে, ক্ষুদ্র আমার তরিখানি সত্য করি কয়। হায় গো পথিক হায়, তোমায় নিয়ে একলা নায়ে, পার হব না ওই আকুল যমুনায়। বাহ বাহ বাহ, চমৎকার। এই যে এই পর্বটা আমরা তাহলে এখানেই আপাতত শেষ করি। পরের আড্ডায় এটা নিয়ে অনেক কিছু বলার আছে নিশ্চয়ই। হ্যাঁ, তো আপনাদের যদি ভালো লাগে, আপনারা যদি বলেন, তাহলে আবার পরে কখনো, ঠিক দেবাঞ্জন খুব ব্যস্ত মানুষ, কিন্তু আমি কথা দিচ্ছি ধরে এনে আবার এই পর্বটা নিয়ে, এই বিষয়টা নিয়ে আবার বিস্তারিত আলোচনা করব। এবার আমরা অন্য একটি বিষয়তে যাব। এই যে দেখছেন, আমি অনেকগুলো কাগজ নিয়ে বসে আছি, জানেন কেন? ওই যবে একটু দেবাঞ্জনের সঙ্গে আমার ফোনে কথা হলো যে আমরা এরকম একটু বিষয় নিয়ে একটা আড্ডা মারতে পারি, তখনই আমার মনে হলো পাছে গুলিয়ে ফেলি। লিখে রেখেছি, হ্যাঁ, লিখে একটা যে কপিও আমরা আমাকে দিয়ে দিয়েছো কি যাতে কি আমি না বলবো, হ্যাঁ, কোন কোন বিষয় নিয়ে বলা দরকার, কারণ তোমাকে তো সহজে পাওয়া যায় না, তো কোন কোন বিষয় নিয়ে এটা বললে বলবো। গুলিয়ে যাবে। বিজনেস ইজ দ্য বিজনেস। এখন যে যত বিজনেস দেখাতে পারবে সেটা নাকি বড় বিজনেস। না না, তা নয়। আসলে তোমাকে যারা জানে চেনে তারা জানে যে তোমার ব্যস্ততাটা কোথায়। তুমি তো শুধু একের মধ্যে নিজেকে রেখে দাওনি, এত এত রকমের। সরি, ঠিক আছে, ও তো ওনার সামনে না না, আরে ওনার আশীর্বাদ, পরে আলোচনা। শোনো, ওনার আশীর্বাদ আছে বলেই তো আমরা এটা করতে পারি। যাই হোক, আমরা এই পর্বটা শেষ করি। আমরা পরের পর্যায়েতে এবার আমরা আসব। অর্কপিয়া, তুমি একটা আমাদের গান শোনাও। জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। ও তোর আশালতা পড়বে ছিঁড়ে, আশালতা পড়বে ছিঁড়ে, হয় তোরে ফল ফলবে না, হয় তোরে ফল ফলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। ও তুই বারে বারে জ্বালবি বাতি, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, হয়তো বাতি জ্বলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। শুনে তোমার মুখের বাণী, আসবে ঘিরে বনের প্রাণী। শুনে তোমার মুখের বাণী, আসবে ঘিরে বনের প্রাণী। হয়তো তোমার আপন ঘরে পাষাণ হিয়া গলবে না, হয়তো তোমার আপন ঘরে পাষাণ হিয়া গলবে না। বদ্ধ দুয়ার দেখলি বলে অমনি কি তুই
আসবি চলে, বদ্ধ দুয়ার দেখলি বলে অমনি কি তুই আসবি চলে। তোরে বারে বারে ঠেলতে হবে, বারে বারে ঠেলতে হবে, হয়তো দুয়ার টুলবে না, হয়তো দুয়ার টুলবে না, তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। ও তোর আশালতা পড়বে ছিঁড়ে, আশালতা পড়বে ছিঁড়ে, হয়তো রে ফল ফলবে না, হয়তো রে ফল ফলবে না, তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। বদ্ধ দুয়ার দেখলি বলে অমনি কি তুই আসবি চলে। তোরে বারে বারে ঠেলতে হবে, তোরে বারে বারে ঠেলতে হবে, হয়তো দুয়ার টলবে না। সত্যি এই যে সাহসিকতা, এটাই আসলে বদ্ধ দুয়ার খোলার চাবিকাঠি। আমরা এর আগের পর্যায়ে আলোচনা করলাম না যে সব কিছুকে গ্রহণ করতে হবে সাহসের সঙ্গে। আমাদের ডাক্তারবাবু ডক্টর দেবাঞ্জন পান, তিনি একটা কথায় বললেন, বলতে গিয়ে এর আগের পর্যায়েতে যে সাহসের একটা কথা উঠেছিল। উনি বললেন যদি আমরা সময় পাই, সুযোগ পাই, তাহলে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তা আমার মনে হয় যে আমাদের জীবনে চলার পথে প্রতিটা মুহূর্তে এটা হচ্ছে একটা মূল এবং প্রধান অবলম্বন বস্তু, যেটি না থাকলে আমরা এক পায়ের জায়গায় এগোনোর জায়গায় 3 পা পিছিয়ে আসব। এটা হচ্ছে সেই সাহস। ওই যে এখানেও কবিগুরু বলেছেন না যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। দেখবেন এটা যদি আমরা সহজে মেনে নিতে পারি না, তাহলে জীবনের অনেক জটিলতা, অনেক কঠিন পরিস্থিতিকে আমরা খুব সহজে পার করে ফেলতে পারবো। এটা খানিকটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি তো বিজ্ঞানের মানুষ নই, কিন্তু আসলে জীবন তো অনেক শিক্ষাই দেয় আমাদের। আবারও সেই যাই আমাদের ডাক্তারবাবুর কাছে। মন তো সব সেই তো চালনা করে, আমাদের ব্রেন আমাদের চালনা করে, আর সেটা নিয়েই তো তার কারবার। দিনের 18 ঘন্টা যার সঙ্গে তিনি কাটান, তার কাছ থেকেই এই যে সাহসিকতা, সাহসের কথা না সমীর, মানে তুমি যেটা বলছো, রবীন্দ্রনাথ কিন্তু আমাদের ধরো বারবার সেই জায়গাটা কিন্তু ধরিয়ে দেবার চেষ্টা করেছেন। ঠিক ঠিক। তার বহু কবিতায়, গানে, লেখায়। আমি তুমি যতটুকু কবিতার পড়েছি। কথা যখন বললে একটু আটকালাম। তোমার কাছে সাহসিকতার বৈজ্ঞানিক বিশ্লেষণ, বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ শুনবো। তার আগে তোমার কাছে ওই কবিতাটা শুনি, ভারী চমৎকার। বলো তুমি, ওই বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। হ্যাঁ, এটা তো স্ক্রিপ্টে তুমি রেখেওছো। হ্যাঁ, কারণ হচ্ছে কেন এটা তাহলে পাঠ করতেই হচ্ছে। হ্যাঁ, এটা একটু বলো। কারণ আমার মনে হয় যে এইটা যেন আমাদের জীবনের কোথাও একটা সেই যাত্রা, একটা রেলগাড়ি ঠিক। চড়ে গেলাম, একদম। সে একটা জায়গায় আমাদের পৌঁছে দিল। ঠিক। তো আমি তোমার কাছে সেই কবিতাটা আগে একটু শুনবো, তারপরে তোমার ওই বিজ্ঞান সাহস নিয়ে। সাহস নিয়ে তোমার অল্প একটু একটু আলোচনা। একদম, যতটুকুই বলো। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লহিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানিক হয়।
আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি শকতি যেন রয়, আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা। কি অপূর্ব কথা তুমি দেখো। সত্যি সত্যি উনি সান্ত্বনা চাইছেন না, একদম। বহিতে পারি এমনই যেন হয়, নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে। দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। বাহ বাহ, এই অপূর্ব। তোমারে যেন না করি সংশয়, এই তুমিটা তুমি। ঠিক। কবিগুরু কিন্তু এই জায়গাটাতে আমাদেরকে সচেতন করছেন যে তোমার ভেতরেই কিন্তু সেই অন্তর্নিহিত শক্তি আছে। তুমি শুনলে অবাক হবে, এই সাহস নিয়ে গবেষণা হয়েছে, কাজ হয়েছে। বুড্যাক বলে একজন বিখ্যাত সমাজ বিজ্ঞানী, খুব সম্ভবত, তো ওনার একটা বড় কাজ আছে, উনি লিডারশিপ এইগুলো নিয়ে প্রচুর কাজ করেন। তো উনি প্রায় 6 ধরনের সাহসের কথা বলছেন। একটা হচ্ছে ক্রিয়েটিভ কারেজ। আমি খুব মানে বিশদ আলোচনাতে যাচ্ছি না, আশা করি নামের মধ্যেই বোঝা যাচ্ছে। তুমি নিজের ভেতর থেকে তোমার ক্রিয়েটিভিটিটাকে খুঁচিয়ে জোর করে বার করে আনো, সেটাও এক ধরনের সাহস। এটা জেনেও যে তুমি হয়তো এর আগে পর্যন্ত কখনো ক্রিয়েটিভ ছিলে না। ঠিক আছে। ফিজিক্যাল কারেজ, তোমার শক্তিতে কুলোচ্ছে না, তাও তুমি কোনো একজন মানুষ যে হয়তো সাহায্য প্রার্থী, তুমি তোমার নিজের শক্তির যে ক্ষেত্রে যে কিছু অপারঙ্গমতা রয়েছে সেটাকে অতিক্রম করেও সাহায্য করবার চেষ্টা করছো। ঠিক। সেটা এক ধরনের সাহস। ইন্টেলেকচুয়াল কারেজ, তারপরে আসছে তোমার কি বলবো, মোরাল কারেজ। নীতিগত দিক থেকে তুমি বহুজনের ক্ষেত্রেই তুমি জানো যে তুমি আলাদা হয়ে যেতে পারো, বিচ্ছিন্ন হয়ে যেতে পারো, অথচ তুমি সেই দুর্নীতি বা অনীতি বা কুনীতি তার বিরুদ্ধে দাঁড়িয়ে তুমি কথা বলছো, সেটা সাহস এক ধরনের। তো এইরকম 6টি সাহসের কথা উনি বলে গেছেন, এবং তুমি শুনলে অবাক হবে এই ধরনের সাহসগুলো আমরা ঘুরে ফিরে কিন্তু কবিগুরুর, তুমি কবিতা খোঁজো, গান খোঁজো, লেখা খোঁজো, কোথাও না কোথাও পাবে। ঠিক। বাহ, চমৎকার। আমার তো মনে হচ্ছে আমি সাহস নিয়ে যদি পড়ে তোমার সাথে কখনো কোনো আমার তো মনে হচ্ছে যে সাহস নিয়েই তখন বাকি আর দুটো বা অন্যান্য কিরকম হয় সেগুলো নিয়ে আলোচনা। ওহো, ভীষণ ভালো। মানে আমার সত্যি মনে হচ্ছে, আপনাদের মনে হচ্ছে না যে এই সাহস নিয়েই শুধু একটু একটা দিন কথা বলি? তো আমার মনে হয় যে বলা দরকার, খুব দরকার। কারণ সাহসী আমাদের একটু একটু করে এগিয়ে নিয়ে যায় আসলে ওই লক্ষ্যে। মানে সব নদী তো মোহনায় পৌঁছতে চায়, তো সাগরে মিলবে বলে। তো আমাদের জীবনটাও যেন একটা জায়গায় আমরা সেই বৃহত্তর সমাজে মাঝে নিজেকে লীন করে দিতে চাই, মিশিয়ে দিতে চাই। সেটা মনে হয় সেইটার একমাত্র পথ সাহস। তা আমি এই সাহস নিয়ে একটা দিন একটু আড্ডা মারবো তোমার সঙ্গে। একদম। হ্যাঁ, তো আপাতত সাহসের পর্যায়ে আমরা একটু শেষ করি। সবটা একটু ছুঁয়ে যাই, যে বললাম না একটা বেশ গুছিয়ে এনেছি, ওকে পেয়েছি বলে। তো আপাতত সাহস শেষ। এরপরে আমরা পরের পর্যায়ে আসছি, যাত্রা, মানে জার্নি। আসলে জীবনটাই তো একটা যাত্রা। সেই যে কবে শুরু হয়েছিল, চলছি তো চলছি, একটা জায়গায় গিয়ে আমাদের যাত্রা শেষ, যেখানে আমরা পঞ্চভূতে লীন হয়ে যাব। তার মাঝখানেই কত প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিকেশ, কত কাজ, কত ভালো লাগা, কত খারাপ লাগা, কত মান অভিমান, কত কিছু। আসলে এই যে পূর্ণতা, এই পাওয়া না পাওয়া, চাওয়া না চাওয়া, আমার আমিত্ব, সার্বজনীনতা, সবটাই যেন একটা যাত্রা। আমার মাঝে মাঝে মনে হয় যেন যে আমরা যেন ওই গোটা জীবনটা একটা দিনের সঙ্গী। সকালবেলা আমরা একটা ট্রেনে উঠলাম, পৃথিবীর শেষ স্টেশনে পৌঁছবো রাতের পর। আমরা যাচ্ছি
প্রত্যেকটা স্টেশন আসছে, কিছু লোক উঠছে, কিছু লোক নামছে, তারা তাদের মতো। এই যে জীবনটা, কত দ্বন্দ্ব, কত কিছু, এর মাঝখানে আমরা যেন কোথাও নিজেকে খুঁজতে চাই, নিজেকে রেখে দিতে চাই। এখানে যেন আমরা পথিক কোথাও একটা, তাই তো। আমার যেন মনে হয় ওই যে ওই কবিগুরু বলেছেন না, যদিও বসন্তের পার্সপেক্টিভে বলেছেন, কিন্তু আমার তো মনে হয় জীবনটাই তাই, যে আমি পথ ভোলা এক পথিক এসেছি, তাই তো। আমরাও তো তাই, পথ ভোলা পথিক। আমরা সেই পথটা ভুলে চলে আসি, আর পথের সন্ধানেই আমাদের সারাটা জীবন চলে যায়। সেখানেই যত আমিত্বের লড়াই, সেখানেই যত বৈভব বিষয়ের লড়াই, সেখানেই যত জীবনটাকে সুন্দর সুস্থ করার লড়াই। তো আমি আবার লোভী, কি মানে কি ভয়ঙ্কর, এটাও একটা যাত্রা, লোভ কিছুতে কমে না। তোমার কাছে একটু কবিতা শুনি এই এই যাত্রা নিয়ে। পথিক। হ্যাঁ, পথিক, প্লিজ রবীন্দ্রনাথ। প্লিজ, হ্যাঁ আবার? আবার করো প্লিজ। পথিক আমি, পথ চলতে চলতে দেখেছি পুরাণে কীর্তিত কত দেশ আজ কীর্তি নিঃস্ব। দেখেছি দর্পোদ্ধত প্রতাপের অবমানিত ভগ্নশেষ। তার বিজয় নিশান বজ্রাঘাতে হঠাৎ স্তব্ধ অট্টহাসির মতো গেছে উড়ে। বিরাট অহংকার হয়েছে সাষ্টাঙ্গে ধুলায় প্রণত। সেই ধুলার পরে সন্ধ্যাবেলায় ভিক্ষুক তার জীর্ণ কাঁথা মেলে বসে। পথিকের শ্রান্ত পদ সেই ধুলায় ফেলে চিহ্ন। অসংখ্যের নিত্য পদপাতে সে চিহ্ন যায় লুপ্ত হয়ে। দেখেছি সুদূর যুগান্তর বালুর স্তরে প্রচ্ছন্ন, যেন হঠাৎ ঝঞ্ঝার ঝাপটা লেগে কোন মহাতরী হঠাৎ ডুবল ধূসর সমুদ্রতলে। সকল আশা নিয়ে, গান নিয়ে, স্মৃতি নিয়ে। এই অনিত্যের মাঝখান দিয়ে চলতে চলতে অনুভব করি আমার হৃৎস্পন্দনে অসীমের স্তব্ধতা। আহা, সত্যি একটা স্তব্ধতা। কতগুলো কি সুন্দর ছবি আঁকলে তুমি। হ্যাঁ, আমি না, কবিগুরু। আসলে কি হয় জানো, এই তোমার কথা শুনবো তার আগে তুমি বললে বলে বলি, যখন কোনো কবি কবিতা লেখেন সেটা তার প্রথম ভুবন, তার ভাবনা, তার অনুভূতি, তার অনুভবের রং দিয়ে তিনি একটা ছবি আঁকেন। কিন্তু সেটা যখন কেউ আত্মস্থ করে নিবেদন করেন, আবৃত্তিকার বা যিনি পাঠ করেন, সেটা তার দ্বিতীয় ভুবন। তুমি তো জানো না রবীন্দ্রনাথ কোন ভাবনা থেকে এই কবিতাটি লিখেছিলেন। এইটা যেটা তুমি পড়লে, যে ছবিটা আমি শ্রোতা হয়ে যেটা দেখলাম, সেটার মধ্যে যেন একটা অন্য জগৎ, অন্য ব্যাপ্তি, অন্য পথিকের পথ চলা। আসলে বয়স হচ্ছে তো, এই 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 যাত্রাপথ, এই জার্নি যেটা তুমি শুরুতে বললে জার্নি, সেটা যেন আরো বেশি করে বুঝতে পারছি, ঠিক উপলব্ধি আসছে সেই জায়গাটা, আর সেইটাতে আমাদের আশ্রয়ও কবিগুরু। একদম একদম। তো আমি ভীষণ পজিটিভ মানুষ, তুমিও তাই। তোমার সঙ্গে কথা বলে যা মনে হয়, এই যাত্রা সম্পর্কে, এই যে জীবনের বহমানতা যাত্রাপথ, জীবনের আসল দীর্ঘ যাত্রাপথ, এই সম্পর্কে তোমার উপলব্ধি। এটা একটু অন্যরকম। সেটা হচ্ছে যে দেখো, এই যে জীবন একটা দীর্ঘ চলার পথ, সেখানে চলতে চলতেই আমরা কথা বলি, গল্প করি, আমাদের আলাপ হয়। একই সঙ্গে এই যাত্রাটা খুব সাধারণ, আবার বেশ কিছু কিছু ক্ষেত্রে অসাধারণ। ঠিক। বেশ কিছু কিছু জায়গায় আমাদের যাত্রা তোমার আমার সবার এক। আমাদের এই পুরো শরীরটা ৩৭ ট্রিলিয়ন কোষ নিয়ে তৈরি। ওকে। তোমার আমার এক। নিশ্চয়ই। আফ্রিকাতে যে বড় হচ্ছে তার সাথেও এক। ৮০ বিলিয়ন নিউরনস রয়েছে মাথার মধ্যে। সাইবেরিয়ায় যে বাড়ছে ছেলেটি, তার সাথেও আমার এক। ঠিক। আমাদের আদতে কিন্তু এখানে কোনো আলাদা কিছু হলাম না। হলাম কোথায়? এই পথ চলার যে জার্নিটা, সেখানে এসে নানান অভিজ্ঞতার সূত্রে আমরা আলাদা হচ্ছি। তো এখন প্রশ্নটা আসে, এই যাত্রাটাকে কে কিভাবে দেখছেন?
আমার মনে পড়ে যাচ্ছে একটা ছোট ঘটনার কথা। ওয়ার্ল্ড ওয়ার 2 সেই সময় একজন পাইলট, তিনি একটা খুব সুন্দরভাবে এই জায়গাটাকে বোঝার চেষ্টা করেছিলেন, এই যাত্রাটাকে। উনি দুটো কোয়েশ্চেন্টে ভাগ করেছিলেন। আচ্ছা, একটা কোয়েশ্চেন্ট হচ্ছে প্রফেশনাল কোয়েশ্চেন্ট, রাইট। অর্থাৎ সেইটা দিয়ে তুমি পেশাগত জায়গা দিয়ে তুমি এই যাত্রাপথের কোথায় গেলে, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার পারিবারিক কোয়েশ্চেন্ট, তোমার ব্যক্তিগত জীবন, তোমার বেশ কিছু কিছু মানুষকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ। তো এই দুটোই কি সব? বোধহয় তা না। কার্ল ইয়ং, সবাই তার নাম জানেন, উনি কিন্তু বলছেন আরেকটা তৃতীয় সত্তা আছে, যে তোমারই একটা অল্টার ইগোর মতন, যে কিন্তু তোমাকে কেন্দ্র করে অন্যদের যাত্রাপথকে দেখছে, বা অন্যরা তাদের প্রেক্ষাপট দিয়ে তোমাকে দেখছে। এটা একটা তৃতীয় কলাম, এবং এইটা কোথাও গিয়ে যেন একটা আলাদা কোয়েশ্চেন্ট, যেটাতে জীবনের মানে খোঁজার জন্য আমরা সবাই হাঁটছি। রাইট। মানে আমার যেন মনে হয় যে প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা এপিসোড যেন আলাদা আলাদা একটা স্বতন্ত্র একটা পূর্ণতা পেতে চায়। আমি জানি না, বোধহয় আপনাদের খানিক বঞ্চিত করছি কি না, কিন্তু এটা তো ঠিক যে এই যে যে যাত্রা পথে আমরা নেমেছি, আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, আপনাদের কথা দিচ্ছি, এই কবি মন এর প্রতিটা জিনিস নিয়ে আমাদের মানে বিচ্ছিন্নভাবে আলোচনা করবার একদম অবকাশ আছে, এবং আমরা করব। আপনারা যদি আমাদের সাপোর্ট করেন, আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, তাহলে কিন্তু আমরা এই কবি মন সেইভাবে আমরা এগোবো। হ্যাঁ, এবং থাকবেন আমাদের সঙ্গে, আমাদের এই টিম আরও আসবেন, আপনারাও আসবেন, সবাই মিলে চলুন না একটা লক্ষ্যে, যাত্রাপথে সেই লক্ষ্যে পৌঁছতে পারি কিনা। অর্কপ্রিয়, একটা গান শোনাবে নাকি? এই এত সুন্দর করে যাত্রার কথা বললেন আমাদের দেবাঞ্জন, এত ভালো কবিতা বললেন, আমিও বোধহয় একটু ভালো ভালো কথা বলে ফেললাম নাকি, কি মনে হয় তোমার? আচ্ছা, একটা গান শোনাও, তারপর তোমার মতটা শুনে নেব। চলো একটা গান শুনি অর্কপ্রিয়ার। এবার দুঃখ আমার অসীম পাথার পার হলো, যে পার হলো তোমার পায়ে এসে ঠেকলো শেষে, সকল সুখে সার হলো। দুঃখ আমার অসীম পাথার পার হলো, যে পার হলো।
ডাকলো আমায় যখন অন্ধকার হলো, তোমার সাঁঝের তারা ডাকলো আমায় যখন অন্ধকার হলো, বিরহের ব্যথাখানি খুঁজে তো পাইনি বাণী, বিরহের ব্যথাখানি খুঁজে তো পাইনি বাণী, এতদিন নীরব ছিল স্মরণ মানি, এতদিন নীরব ছিল স্মরণ মানি, আজ পরশ পেয়ে উঠল গে তোমার বিনার তার হলো, দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো, এবার দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো, তোমার পায়ে এসে ঠেকলো শেষে সকল সুখে সার হলো, দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো, এবার দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো। দেখো, আমরা যে যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, যেভাবেই ভাবি না কেন, আসলে আমরা কোথাও যেন মুক্তি চাই। এখন এই মুক্তিটা কিসের মুক্তি? কোথা থেকে মুক্তি? কেউ অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি চায়, কেউ জীবনের অনেক পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব থেকে মুক্তি চায়, একটা স্ট্রেস সঙ্গে উদ্বেগ, অস্থিরতা, অস্বস্তি, তার থেকে মুক্তি চায়। আবার ঠিক অন্যভাবে, যেটা কবিগুরু আমাদের শিক্ষা দেন, কবিগুরু তো সবার মাস্টারমশাই, কবিগুরু যা শিক্ষা দেন সেই শিক্ষাটা হচ্ছে জীবনের মুক্তি, মানে আরও বেশি করে জীবনকে উপলব্ধি করা, যেটা আমি অন্তত ওনার কাছ থেকে শিখি। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। আকাশের তো অনেক বড় ব্যাপ্তি, আকাশ তো ছোট নয়। সেই কবিগুরুর সামনে বসেই আমার খুব মনে পড়ছে যেন গৌরীপ্রসন্ন মজুমদারের কথাগুলো তুমি দেখবে অনেকটা উনি ভীষণ মানে কবিগুরুর দ্বারা প্রভাবিত, শ্রদ্ধা করতেন তো, আর ওই রকম শিক্ষিত একজন মানুষ। তো গৌরীপ্রসন্ন মজুমদারের একটি চমৎকার গানের কথা আছে, নীর ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। তো এইটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় উপলব্ধি, সব থেকে বড় পাওয়া। জীবনে কি পেয়েছি, ওই যে জীবন অঙ্কটাকে মেলাতে গিয়ে আমরা শেষে দেখব যে হয়তো কিছুই হলো না, যা করতে চেয়েছি জীবনের অনেকটা অংশই বোধহয় ফাঁকা থেকে গেল, শূন্য থেকে গেল। তাহলে আমাদের তো একটাই জীবন। আমি জানি না, মানে আপনারা অন্যভাবে নেবেন না, পরজন্ম বলে কিছু আছে কিনা আমি জানি না। যারা বিশ্বাস করছেন করুন, যারা করছেন না তারাও করুন, কিন্তু আমার মনে হয় যে আমার অস্তিত্ব আমি যতদিন বেঁচে আছি, এই যে আজকে আমি কবিগুরুকে নিয়ে আমরা সবাই আড্ডা মারছি, এত কথা বলছি, কবিগুরু কি জানতে পারছেন না তো, কিন্তু কোথাও যেন মনে হয় যে কোথাও আমাদের অলক্ষ্যে, আমাদের শান্তির জন্য মনে হয় উনি আছেন। তো থাকুন, যারা বিশ্বাস করছেন নিশ্চিত করুন, কিন্তু এই যে জীবনটা যতদিন থাকবে তার থেকে যে মুক্তি, তার প্রতিটি লেখা তারা কিন্তু আমাদের সেই মুক্তির কথা তো বলছে, এবং তারা কিন্তু মানে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। তো আমার আকুল নয়নে যে আমরা সেই কথাগুলো বুঝতে পারছি কিনা।
দেখো বা বোঝার চেষ্টা করছি কিনা তুমি যে মুক্তিটা কি থেকে। হ্যাঁ, তুমি বললে বলে বলছি যে এই যে চারদিকে এত অস্থিরতা, এত এত পাওয়া, এত আমরা পেতে চাই, পাওয়ারের লোভ, না পাওয়ার হতাশা, উদ্বেগ, এই যে ঢেউয়ের সঙ্গে মানে বিষণ্ণতার একটা ভারী অন্ধকারের সঙ্গে আমরা পথ চলি, তাই তো। পথ কাটাই। আমরা ভাবি এই সব কিছু একদিন পুরোপুরি মুছে যাবে। আমরা ভাবি মন একদিন সম্পূর্ণ নির্মল আকাশ হয়ে উঠবে, এটা আমরা ভাবি। একজন মনোচিকিৎসক হিসেবে তুমি এত মানুষকে এত দিন ধরে দেশ বিদেশে এত চর্চায় আছো। আমার তো তোমার এই বিজ্ঞান চর্চা, তুমি যে চর্চাটা করো, আমার চর্চা মনে হয় না, তুমি চর্চা করো, এর সঙ্গে তুমি থাকো, এর সঙ্গে একে তুমি উপলব্ধি করো, চেষ্টা আর চেষ্টা মানে আমি যেটা ফিল করি, আমি না মানে আপনারা ডক্টর দেবাঞ্জন পানকে যারা জানেন তারা একই কথা আমার সঙ্গে সহমত পোষণ আচ্ছা, করবেন বেশ। না। আমি বলছি এই কারণে যে এই যে সেই জায়গাটা থেকে মুক্তির পথ তোমার কাছে কি, হ্যাঁ, সেটাই। মুক্তি কিভাবে তোমার কাছে থাকে? এবং সেই জায়গাটায় আমি কি বলছি সেটা বড় কথা নয়, কবিগুরু যেভাবে আমাদের শিক্ষা দিয়েছেন। রাইট রাইট। তো দেখো, মুক্তি কিসের থেকে, কোথা থেকে? অজর অমর জীবন সে তো সম্ভব নয়, অসম্ভব, তাই তো। জরা জীর্ণতা ক্ষয় এ সবই কিন্তু জীবনের স্বাভাবিক একটা পরিণতি। আসলে মুক্তি অন্য কোনো কিছু থেকে, চিন্তার দৈন্যতা, আবেগের সংকীর্ণতা, সংস্কারের অন্ধত্ব, আহা, এই সবগুলো থেকে হচ্ছে মুক্তি। এবং সবসময় তুমি দেখবে রবীন্দ্রনাথ এই মুক্তিটা খুঁজছেন এই আমাদের চারপাশের মধ্যেই, কিন্তু যেটা প্রকৃতির মধ্যে আছে। কেননা নিজেকে তুমি যদি কনস্ট্যান্ট রেখে তুমি বাইরের আবহমান পৃথিবীকে দেখো, সে কিন্তু আপাতভাবে অবিনশ্বর। ঠিক। এই যে আবহমানের আকাশ, আলো, বাতাস, চাঁদ, গাছ, ফুল, পাখি। কবিগুরু, তুমি যদি ওই বুদ্ধদেব বসুর একটা বই আছে রবীন্দ্রনাথের লেখার ওপরে তার ভাবনা নিয়ে, আমি কিছুদিন আগে পড়ছিলাম, তো আমি এক্স্যাক্ট ভার্বাটিমে হয়তো বলতে পারবো না, মূল প্রতিপাদ্যটা হচ্ছে এটাই। সেটা হচ্ছে যে শেষের খেয়াতে যে কবিগুরুকে আমরা দেখছি যে তীরে এসে তিনি অপেক্ষারত, সেই অমর্ত্য সন্ধানী কবিগুরু গীতাঞ্জলিতে এসে খেয়া পারাপার করছেন। ঠিক ঠিক। অথচ কোথাও তিনি খেয়া বাঁধছেন না। অর্থাৎ নিত্য আর অনিত্যের মধ্যে তার নিত্য যাতায়াত। তিনি কিন্তু কখনো বলছেন না যে মুক্তি মানে একটা আমাদের থেকেও বিরাটত্ব, যেটাকে হয়তো ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটার কিছুর মধ্যে মুক্তি। হয়তো তিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে সেই বিরাটত্ব আমাদের মনের মধ্যেই হয়তো লুকিয়ে, এবং যার প্রকাশ হয়তো এই পুরো আবহমানের পৃথিবীতে। এবং তার বহু গান বা কবিতায় ঠিক এভাবেই একটা বিরাটত্বকে উদ্দেশ্য করে কিন্তু সেই মুক্তির সন্ধানটা করা হয়েছে। এবং এগুলো এক একটা জায়গাতে গিয়ে না, পিয়ান নিশ্চয়ই তুমি জানো, যেগুলো সেই মানে আদি কবিতা বা স্তবগান যেগুলো এসেছিল, এবং আমাদের পূর্ব প্রজন্ম যেখানে একটা বিরাটত্বের অনুভবে সেই গান বা চর্যার মধ্যে দিয়ে, আবৃত্তির মধ্যে দিয়ে, কবিতার মধ্যে দিয়ে সেইখানে পৌঁছে দিতে চেয়েছিল। তো প্রত্যেকটা কবিতাই কিন্তু সেই যেন তোমার বাইরে গিয়ে কোনো একটা বিরাটত্বকে ছোঁয়ার, অথচ যার সূত্রটা কিন্তু তোমার মধ্যে বাঁধা। ঠিক। এইটাই হচ্ছে সবচেয়ে বিরাটত্ব কবিগুরুর, যে মুক্তিটা তিনি তা লেখা দিয়ে তোমার মধ্যেই খুঁজতে বলছেন, আশেপাশের মধ্যে, সেখানেই তুমি বিরাটত্বে পৌঁছতে পারো। আহা,
কি ভালো বললে। আমি তোমার সঙ্গেই আমিও নীরবে বলি যে না, মুছে ফেলা নয়, বোঝা, গ্রহণ করা এবং সেই সঙ্গে বাঁচতে শেখাই হলো আসল ভক্তি। কেন যত তুমি এটা করতে পারবে ততই নিজেকে ছাপিয়ে গিয়ে নিজের থেকে বড় হবার একটা প্রচেষ্টা। ঠিক কথা, একদম ঠিক। যেটা গ্রিক ধারণায় তোমার বলা হয় পিটি। আসলে কি জানো, যে আমাদের এই যে পৃথিবীটা না একটা স্ট্রেস, অ্যাংজাইটি, কোথাও একটা ডিপ্রেশন, এরা কোথাও যেন আমাদের প্রতি মুহূর্তে এসে বলছে যে তোরা চলে যা, আমরাই হচ্ছি আসল রাজা, কোথাও যেন বলছে। আসলে তোমার কথায়, কবিগুরুর শিক্ষায় এই আলোটা বোধহয় দেখতে পাচ্ছি যে না, এরা রাজা নয়, আসলে এরা হচ্ছে অতিথি, অনাহুত অতিথি। ঠিক। এরা এসছে ওই শরতের মতো, ক্ষণিকের জন্য এসছে, আবার চলে যাবে। দরজা ভেঙে ঢুকে পড়ল, খানিকটা লণ্ডভণ্ড করে দিয়ে গেল, চলে গেল। সেটাই কি ঠিক? তাহলে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যা হয়েছিল, তো আমরা আমাদের কোনো অস্তিত্ব বাঁচার থাকারই কথা না। এক একটা বিশ্বযুদ্ধ এবং এসছে এক একটা যেভাবে আমরা জায়গায়। চলেছি, হয়তো আরেকটা বিশ্বযুদ্ধ হয়তো অস্বাভাবিক নয় যদি না আমরা নিজেদের আত্মানুসন্ধানটা করি, ঠিক, নিজেকে খুঁজি। একদম ওই যে তাই। আমার সোনার হরিণ চাই বলে আমি শুধু ছুটে বেড়ালাম, রাইট রাইট। আমি সেটাই তোমাকে বলতে চাইছিলাম কিন্তু যে নিজেকে খুঁজলাম না। যতগুলোই বিশ্বযুদ্ধ আসুক না কেন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আমাদের কিন্তু হারানো সম্ভব না, কারণ আমরা মুক্তির সন্ধান পেয়ে গেছি, ঠিক। আমরা জীবনের সন্ধান পেয়ে গেছি, আমরা বাঁচতে এসেছি, বাঁচতে চাই। একদম। এবং সেই বাঁচার সুর আমরা গান, কবিতা, কবিগুরু এবং আমাদের কবিগুরু আমাদের অবলম্বন। কবিগুরুর একটি কবিতা তুমি আমাদের শেষ প্রান্তে এসে, যেখানে আমরা মানে ওই ওই যে জীবনের বাঁচা, আসলে সব লক্ষ্যটা এই যে এতক্ষণ আমরা আড্ডা মারলাম আপনাদের সঙ্গে, আপনারা যারা শুনলেন, দেবাঞ্জন আছেন, অর্কপ্রিয়া আছেন, এত গুণী গুণী আমাদের সহযোদ্ধারা, সহশিল্পীরা, অম্লানদা, আমাদের ঈশান আছেন। তো এইটা কেন আসলে, আর যাদের আপনারা দেখতে পেলেন না ক্যামেরার ওই প্রান্তে নেপথ্যে দাঁড়িয়ে, ওরে বাবা, সকাল থেকে তামঝাম, সে তো আপনারা ভাবতে পারবেন না কি অক্লান্ত পরিশ্রম করেছেন এরা। হ্যাঁ, তো এই যে এরা আছেন, হ্যাঁ, অর্ণবদা, সৌনক, এরা, তার ক্যামেরায় যারা আছেন, মানে আমরা সবাই কিন্তু ওই জীবনের ওই যুদ্ধটা, হ্যাঁ, সেই যুদ্ধটাই একটা মুক্তি, আমরা প্রত্যেকে সেই মুক্তির সন্ধান আমরা পেয়েছি। না হলে কি দরকার ছিল আমরা এখানে এইভাবে করার? তো আমি যেটা এখন একটু বলতে চাই যে এই যে জীবনের যে স্বাদ আমরা পেয়েছি, সেটা আজকের মতো কোথাও একটা এই মুহূর্তে একটু সমাপ্তি ঘটুক সেই কবিগুরুর কথায়, আমাদের দেবাঞ্জনের কণ্ঠে কবিগুরুর কথাটাই আপনাদের কাছে আরও বেশি করে পৌঁছে যাক, যে আমরা বাঁচব যতই বাধা বিপত্তি আসুক। তুমি একটি বলো না কবিতা। বাদলের দানই পাওয়া অন্ধকারে বর্ষণের রিমঝিম প্রলাপে চাপা দিয়েছিল সন্ন্যাসী নিশীথের ধ্যান ও মন্ত্র। বাহ। জড়ত্বে ছিলেম পরাভূত, ছিলেম উপবাসী, ছিল শিথিল শক্তি ধূলি শয়ান, বুকে ভর দিয়ে বসেছিল সমস্ত আকাশের সঙ্গহীনতা। চাই চাই করে কেঁদে উঠেছিল প্রাণ, প্রহরে প্রহরে নিশাচর পাখির মতো। নানা নাম ধরেছিল ভিক্ষা, অন্তরের অন্ধস্তরে শিকড় চালিয়েছিল আঁকা বাঁকা অসুচি কান্নার। চাই চাই বলে শূন্য হাতড়ে বেরিয়েছিল রাতকানা, যাকে চাই তাকে না জেনে। শেষে ক্রুদ্ধ গর্জনে হেঁকে উঠল, নেই, সে নেই, কোথাও নেই। সত্যহারা শূন্যতার গর্ত থেকে কালো কামনার সাপের বংশ বেরিয়ে এসে জড়িয়েছে কাঙালকে। নাস্তিত্বের সেই শিকল বাঁধা ভৃত্যকে নিরর্থের বোঝায় বেঁকেছে যার পিঠ, নেমেছে যার মাথা।
ভোর হলো রাত্রি। আষাঢ়ের সকালে অকস্মাৎ হাওয়ায় ঘন মেঘের দুর্গ প্রাচীর পড়ল ভেঙে চুরে। ছুটে বেরিয়ে এসেছে প্রভাতের বাঁধন ছেঁড়া আলো। মুক্তির আনন্দ ঘোষণা বেজে উঠল আকাশে আকাশে আগুনের ভাষায়। পাখিদের ছোট কোমল তনুতে দুরন্ত হয়ে উঠল প্রাণের উৎসুক ছন্দ। চলল তাদের সুরের তীর খেলা, কণ্ঠ থেকে কণ্ঠ, শাখা থেকে শাখায়। সেতারের দ্রুত তালের বাজন যেন পাতায় পাতায় আলোর চমক। মন দাঁড়িয়ে উঠল, বললে আমি পূর্ণ। তার অভিষেক হলো আপনারই উদ্বেল তরঙ্গে। তার আপন সঙ্গ আপনাকে করলে বেষ্টন, শিলাতটকে ঝর্ণার মতো উপচে উঠে মিলতে চলল চারদিকের সব কিছুর মধ্যে। চেতনার সঙ্গে আলোর রইল না কোনো ব্যবধান। প্রভাত সূর্যের অন্তরে দেখতে পেলেম আপনাকে, হিরণময় পুরুষ। ডিঙ্গিয়ে গেলেম দেহের বেড়া, পেরিয়ে গেলেম কালের সীমা। গান গাইলেম, চাইনে কিছু চাইনে, যেমন গাইছে রক্তপদ্মের রক্তিমা, যেমন গাইছে সমুদ্রের ঢেউ, সন্ধ্যা তারার শান্তি, গিরিশিখরের নির্জনতা। আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা। বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা। জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে
আমার মুক্তি আলোয় আলোয়। এ কোনো পরাজয়ের মন্ত্র নয়, এ এক গভীর অন্তর্গত স্বাধীনতা, যেখানে আমরা নিয়ন্ত্রণের মোহ ছেড়ে দিয়ে নিজেকে সমর্পণ করি জীবনের প্রবাহে। মুক্তি মানে সমস্যাহীন জীবন নয়, মুক্তি মানে সমস্যার মধ্যেও এক প্রশান্ত অবস্থান। আজকের এই আলাপচারিতায় আমরা শুনলাম মনোবিজ্ঞানীর বিশ্লেষণ। আমাদের মনোচিকিৎসক দেবাঞ্জন ছিলেন এতক্ষণ এই আড্ডায়। একদম আমরা প্রথমেই ঠিক করেছিলাম, আপনাদের বলেইছিলাম যে আমরা কোনো আড়ম্বরতায় বিশ্বাস করি না। আমরা সেই জন্যে ব্যাপারটা একেবারেই আটপৌরে ঘরোয়াভাবে আমরা আলোচনা করলাম। স্পর্শ পেলাম সুরের, অর্কপ্রিয়ার এত চমৎকার গান, মন ভরল কবিতার মায়ায়। একদিকে গুরুদেবের সৃষ্টি, অন্যদিকে দেবাঞ্জনের কণ্ঠ। বিশ্বাসের সঙ্গে বেঁচে থাকার আলো দেখতে পেলাম ভোরের এই নরম আকাশে। এখানেই আমার মুক্তি। আজ তাহলে এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনারা যদি বলেন, আমরা নিশ্চিত আবার আসবো অন্য আরেক মুক্তির খোঁজে। কি দেবাঞ্জন, তাই তো? নিশ্চয়ই। নমস্কার। নমস্কার।